আবার একটা ভিডিও নিয়ে তোদের কাছে ফিরে এলাম। ব্যাপারটা হচ্ছে যে আজকে একেবারেই কোনো মুখবন্ধ বা কোনো কিছু নিয়ে সময় নষ্ট করব না, তার কারণ আমি জানি তোদের নেটের খুব ক্রাইসিস। তো যাই হোক, ইনকাম ট্যাক্সের লাস্টের দিকে একটা চ্যাপ্টার যেখানে কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম রয়েছে, যেটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস, সেটাকে নিয়ে একটু ডিসকাস করতে চাই। এবং এটা আমি ছোট ছোট দুটো ভিডিওতে এই চ্যাপ্টারটা কমপ্লিট করব এবং আমার বিশ্বাস তোরা এরপরে নিজেরাই অঙ্ক করতে পারবি। তাহলে ইনকাম ফ্রম আদার সোর্স মানে কি? অন্যান্য উৎস থেকে আয়। তো ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে আমাদের চারটে সোর্স থেকে ইনকাম আসে। কি কি? ইনকাম আন্ডার দ্য হেড স্যালারিজ, তারপর ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তারপর ক্যাপিটাল গেইনস, তারপর হচ্ছে বিজনেস প্রফিটস অ্যান্ড গেইনস। এটা বাদ দিয়ে আর যে সোর্স থেকে টাকা রোজগার হয় সেই রোজগারটার নামই হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স। তাহলে ইনকাম ফ্রম আদার সোর্সের ক্ষেত্রে চার্জিং সেকশন কি? ইনকাম ফ্রম আদার সোর্সের ক্ষেত্রে চার্জিং সেকশন হচ্ছে 56, মানে এটা 56 ধারায় বলা আছে। তো একটা ইনকাম ফ্রম আদার সোর্স হতে গেলে কতগুলো শর্ত অবশ্যই পূরণ করতে হবে। সেই শর্তগুলো কি 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 বলছে? এটা একটা অবশ্যই আয় হবে। তোদের বইয়ের 128 নম্বর পেজ থেকে বলছি, নিজেরাও একটু চেক করবি। কি বলছি? যে এটা একটা অবশ্যই আয় হবে। নাম্বার 2, এটা করমুক্ত আয় নয়। আর নাম্বার 3 হচ্ছে এটা প্রথম যে চারটে খাত আছে, দ্যাট মিন স্যালারিজ, হাউস প্রপার্টি, বিজনেস প্রফিটস অ্যান্ড গেইনস অ্যান্ড ক্যাপিটাল গেইনস, এই চারটে সোর্সে আওতাভুক্ত হবে না। এটাই হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশন থাকলে তবেই আমরা সেটাকে ইনকাম ফ্রম আদার সোর্সেস বলে গণ্য করতে পারব। এবার ইনকাম ফ্রম আদার সোর্সের কিছু এক্সাম্পল আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ব্যাপারটা হচ্ছে যে ইনকাম ফ্রম আদার সোর্সের যে এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো এই চারটে খাত বাদ দিয়ে প্রথমেই যে এক্সাম্পলটা রয়েছে না, সেই এক্সাম্পলটা এখন আর নেই। মানে ব্যাপারটা হচ্ছে যে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান অ্যান্ড ফরেন কোম্পানি, এখানে লেখা আছে 1034 ধারা অনুযায়ী এগুলো করমুক্ত। এখন এটা করমুক্ত নয়, পুরোটাই ট্যাক্সেবল, ততএব এটা নয়। নাম্বার 2 কি বলছে? লটারি, শব্দধাঁধা, ঘোড়দৌড় এবং অন্যান্য সকল প্রকার দৌড়, তাস খেলা বা অন্য যে কোনো জুয়া খেলা, এগুলো হচ্ছে সমস্ত ইনকাম ফ্রম আদার সোর্সের উদাহরণ। তার কারণটা হচ্ছে এগুলো একটাও এই প্রথম দিকের যে সোর্স তার মধ্যে পড়ে না। তাহলে এটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সের এক্সাম্পল। নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে, যদিও এগুলো খুব একটা তোরা 11-এও করিসনি, সেটা হচ্ছে যে স্যালারির ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড, আমি ইংরেজিটা বলছি তোদের বুঝতে সুবিধা হবে, ওই ভবিষ্যনিধি, প্রভিডেন্ট ফান্ড, তারপরে ধর কোনো তো রিটায়ারমেন্ট, কোনো বেনিফিটের, তোর কি ইন্স্যুরেন্স, এই সমস্ত জায়গা থেকে মানে যদি কিছু টাকা পয়সা মানে প্রিমিয়াম বাবদ টাকা পয়সা পাওয়া যায় তাহলে সেটাও ইনকাম ফ্রম আদার সোর্সের অন্তর্গত। নাম্বার 3 কি বলছে? নাম্বার 4 কি বলছে? লগ্নিপত্রের ওপর সুদ, মানে ইন্টারেস্ট অন সিকিউরিটিস। কোনো ব্যাংকে টাকা পয়সা জমা আছে, পোস্ট অফিসে টাকা পয়সা জমা আছে, সেই জমা টাকার ওপর যে সুদ সেটাও হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সের আওতাভুক্ত। তারপরে নির্ধারিত মালিকানাধীন যন্ত্রপাতি, উৎপাদন সরঞ্জাম বা আসবাবপত্রকে যদি আমি ভাড়া দিই, অর্থাৎ যদি সেটাকে আমি রেন্টে ব্যবহার করি, সেই রেন্ট বাবদ যে ইনকামটা হয় সেটাও ইনকাম ফ্রম আদার সোর্সের অন্তর্গত। তারপরে বাড়ি ভাড়া, যন্ত্রপাতি, আসবাবপত্র থেকে ভাড়া, এগুলোকেও যদি আমরা পাই সেটাও ইনকাম ফ্রম আদার সোর্সের অন্তর্গত। বোনাস সহ কিম্যান ইন্স্যুরেন্স এখন আলোচনাতে যাচ্ছি না, তোদের অসুবিধে হবে বলে। আর কি বলছে? যদি কোনো স্বতন্ত্র ব্যক্তি বা হিন্দু যৌথ পরিবার যদি কোনো পূর্ববর্তী বছরে নির্দিষ্ট 50,000 টাকার বেশি পায়, মানে যেটা বলতে চাইছি, যদি কোনো ইন্ডিভিজুয়াল, মানে আমি, তুই, রাম, শ্যাম, যদু, মধু সবাই, বা কোনো হিন্দু অবিভক্ত পরিবারের কোনো ব্যক্তি যদি 50,000 টাকার বেশি পেয়ে থাকে সেটাও ইনকাম ফ্রম আদার সোর্সের অন্তর্ভুক্ত হবে। এছাড়াও আরও কিছু ইনকাম আছে যেগুলো ইনকাম ফ্রম আদার সোর্সের অন্তর্গত। সেগুলো কি? সেগুলো যেমন ধর উপভাড়া থেকে আয়। উপভাড়া কি? উপভাড়ার ইংরেজি কথা হচ্ছে ইনকাম ফ্রম সাবলেটিং। আমি কাউকে ভাড়া দিলাম, সে আবার অন্য কাউকে ভাড়া দিল, দ্যাট ইজ হচ্ছে উপভাড়া। পরিচালকের প্রাপ্ত ফি। পরিচালকের প্রাপ্ত ফি মানে হচ্ছে ডাইরেক্টরস ফিজ। তারপরে হচ্ছে পরীক্ষক হিসাবে শিক্ষক দ্বারা প্রাপ্ত পারিশ্রমিক। কি বললাম? পরীক্ষক হিসাবে শিক্ষক দ্বারা প্রাপ্ত পারিশ্রমিক।
পরীক্ষক মানে অ্যাজ এ এক্সামিনার বাবদ কোথাও গিয়ে কাজ করেছে, সেই জন্য সেখান থেকে যে ফিসটা পাচ্ছে। কোনো প্রবন্ধ লেখার প্রাপ্ত সাম্মানিক মানে কোনো বই লিখে দিয়েছে, সেটা জেনারেলি তো রয়্যালটি ফয়েলটি হতে পারে এগুলো। তারপর মেম্বার অফ পার্লামেন্ট, যেমন ধর আমরা কি দেখি এমপি আর এমএলএ, এই যেমন ধর দিল্লির যে ইলেকশনটা হয়ে গেল সেটা হচ্ছে এমপি ইলেকশন, মেম্বার অফ পার্লামেন্ট। এই 5 বছর যে পার্লামেন্টে থাকবে তার জন্য পার্লামেন্ট থেকে কি হয়, একটা বেতন পায়। 5 বছর পরেই কিন্তু সেই বেতনটা কমপ্লিট হয়ে যায়। তাহলে এই বেতন আর ইনকাম ফ্রম স্যালারিজের বেতন কিন্তু এক নয়, কিন্তু এটাও একটা ইনকাম ফ্রম আদার সোর্সের জায়গা। কেন? তার কারণটা যে তুই যখন চাকরি করবি, তোর চাকরি যদি চলে না যায় তাহলে তো তুই সারা জীবন ধরেই চাকরি করবি। এখানে 5 বছরের পর কী হবে, ওই বেতন পাওয়া বন্ধ হয়ে যাবে। এটা ওই জন্য ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। কর্মচারীর মৃত্যুর পর প্রাপ্ত পারিবারিক ভাতা, ধরা যাক কোনো একটা বাড়িতে ধর একজন ব্যক্তি চাকরি করতেন, চাকরি পাওয়ার পর চাকরি থেকে অবসর গ্রহণ পর তিনি মারা গেলেন। এরপর কি হবে, যদি সরকারি চাকরি করেন তাহলে সেক্ষেত্রে তার যে স্ত্রী মানে তার ওয়াইফ কি হবে, সেক্ষেত্রে সে পেনশনটা পাবে। এবার ধর তার একটি মেয়ে আছে যার বিয়ে থা কিছু হয়নি, সেক্ষেত্রে তার কোনো ইনকামের জায়গা নেই, তাহলে সে চেষ্টা করলে সে মায়ের পেনশনটাও পেতে পারে। এই ধরনের পেনশনগুলোকে বলা হয় হচ্ছে ফ্যামিলি পেনশন। এটা কিন্তু ডাইরেক্ট পেনশন নয়, আর হচ্ছে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ। এটাও হচ্ছে একটা আমার অন্যান্য উৎস খাতে আয়ের উদাহরণ। এই হয়ে যাওয়ার পর তারপরে আমরা কি দেখব, কিছু ট্যাক্সেবিলিটি মানে কি করে ট্যাক্সটা চার্জ করব। লটারি, শব্দধাঁধা, তাস খেলা, ঘোড়দৌড়, এগুলো থেকে আমরা কি করে ট্যাক্স চার্জ করতে পারি। ব্যাপারটা হচ্ছে কি, যে এখানে দেখ পেজ নাম্বার 129-এ বলছে যে ঘোড়দৌড়ের ক্ষেত্রে কি হবে, ঘোড়দৌড়ের ক্ষেত্রে মানে ঘোড়াকে রক্ষণাবেক্ষণ করবার জন্যে যে খরচাটা হয়, মানে আমি ধর ঘোড়দৌড় খেলে মানে রেসের মাঠে আমি কিছু রেস জেতবার পর সেখান থেকে আমার কিছু ছাড় চাইছি, সেই ছাড়টা কি হতে পারে, বলছে যে ঘোড়ার রক্ষণাবেক্ষণে যদি কোনো সংশ্লিষ্ট খরচ থেকে থাকে সেটা বাদযোগ্য হবে। আবার লটারি থেকে ইনকাম করলাম, বিরাট টাকা ইনকাম করেছি, এবার ধর লটারির টিকিটও কেটেছি অনেক, আমি টিকিট কাটার জন্য যে খরচাটা হয়েছে আমি সেটা ছাড় চাইছি, গভর্নমেন্ট বলছে সেটাই আমি কোনো ছাড় দেব না। কিন্তু যদি কোনো এজেন্সিকে টাকা দিতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা ছাড়যোগ্য হবে। হলো, এবার আমরা এর আগে ক্লাস 11-এ আবাসিক মর্যাদা পড়েছি। আবাসিক মর্যাদার ক্ষেত্রে কি হবে, মানে আবাসিক মর্যাদা মানে আবাসিক আর অনাবাসিক, এর ক্ষেত্রে আমরা না যদি দেখি যে কোনো অ্যামাউন্ট নেটে রয়েছে, নেট মানে কি, নেট মানে সেখান থেকে বাদ দেওয়া আছে, মানে সেখান থেকে ট্যাক্সটা বাদ দেওয়া আছে, আমাকে তাহলে গ্রস অ্যামাউন্টে যেতে হবে। যদি সে আবাসিক হয় তাহলে সেক্ষেত্রে আমাকে কীরমভাবে আমাকে গ্রসটা বার করতে হবে, দেখ পেজ নাম্বার 129-এ বলছে নেট অ্যামাউন্ট রিসিভ ডিভাইডেড বাই 1 মাইনাস 30% প্লাস সারচার্জ। তা সারচার্জ খুব একটা বেশি পাবি না, তাহলে সেক্ষেত্রে মানে ওই 1 থেকে 30% বাদ দিলে মানে 100 থেকে 30% বাদ দিলে 70% পাবি। অঙ্ক করাবার সময় আরও ডিটেলে বলবো। আর যদি অনাবাসিক হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, এডুকেশন সেসকে ব্যবহার করতে হবে 3%, তাহলে 30-এ 3% কত, 0.9 মানে 30.9, তার মানে 69.10 বার করতে হবে, মানে গ্রস বার করবার ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে যদি অনাবাসিক হয়, তাহলে এইরকমভাবে কী হবে, লটারি, শব্দধাঁধা এগুলোর ক্ষেত্রে আমরা এইভাবে ট্যাক্সেবিলিটি বার করতে পারি। আরও একটা জিনিস বলবে এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে লগ্নিপত্রের ওপর সুদ। ধর লগ্নিপত্রের ওপর সুদ মানে কি, ধর আমি কোনো একটা জায়গা থেকে টাকা ধার করে এনেছি, টাকা ধার করে এনে ধর ব্যাংকে সেটাকে ডিপোজিট করছি, তাহলে সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছি। এবার ইন্টারেস্টটা পাচ্ছি সেটা তো আমার রোজগার, আর যে সুদটা পেমেন্ট করছি অর্থাৎ ধার করে আনবার জন্য ওই সুদটা তো আমার এক্সপেন্সেস, ওই সুদটা কি হবে, ওই যে রোজগারটা পাচ্ছি অর্থাৎ ইন্টারেস্ট সেখান থেকে মাইনাস হবে। আপাতত এটুকুই, ভালো করে শুনবি আর বইয়ের 128, 129 এই পেজটা একটু ভালো করে দেখে নিবি। দেখে নেওয়ার পর তোরা আগে বলবি যে হ্যাঁ বুঝলাম, তারপরে আবার ফার্দার এগোবো। মানে আমরা পরবর্তী যে লাইভ ক্লাস করব সেখানে ইনকাম ফ্রম আদার সোর্সের সব অঙ্ক আমরা উঠিয়ে দেবো। আপাতত এটুকুই।